হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার কাছে এগিয়ে এলো। অন্ধকারে হুট করে কেউ আমার দুটো আপেলে হাত দিয়ে বলল, আপেল দুইটা তো অনেক বড় বড় বানিয়েছ। আমি চমকে উঠলাম, কিন্তু কি বলছে? অন্ধকারে আমি কিছুই দেখতে পাচ্ছি না। তার এমন আচরণে আমি এতটাই শকড যে প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারিনি কি হচ্ছে। মাথাটা যেন হ্যাং মেরে গেল। কিন্তু পরক্ষণেই যখন উপলব্ধি করতে পারলাম যে কতটা ভয়াবহ একটা ঘটনা আমার সাথে ঘটেছে, ঠিক সেই মুহূর্তে নিজেকে, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক আকর্ষণীয়। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। আমার নাম ঐশী, আমি বাংলাদেশের একজন মেয়ে। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটা বলবো সেটা আমার ভাইদের বন্ধু অর্ণবকে নিয়ে। আমার পরিবারে আমি একমাত্র মেয়ে। আমার বড় ভাইয়ের নাম আসিফ। ছোটবেলা থেকেই আমি ভাইদের অত্যন্ত আদরের ছিলাম। ভাই আমার প্রতি সবসময় খেয়াল রাখতেন, যেন কোনো ছেলে আমার দিকে খারাপ নজরে না তাকায়। আমি খুব সুন্দরী হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে ছেলেদের সংস্পর্শে আসার সুযোগ খুব কমই হয়েছে। আমার কোনো ছেলে আমাকে প্রেম নিবেদন করবে তো দূরের কথা, আমার দিকে চোখ তুলেও তাকানোর সাহস করেনি। সবাই আমার ভাই আসিফকে ভয় পেত। আজ ভাইয়ার গায়ে হলুদ। আমি সেজেগুজে ভাইকে হলুদ মাখাতে যাব। খয়েরি রঙের শাড়ি পরেছি, মাথায় গোলাপ ফুলের মালা। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমার মা এসে বললেন, ঐশী, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তোমার ভাইয়ের বিয়েতে তোমাকে দেখে অনেকেই তোমার প্রশংসা করবে। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। মা আমার গালে হাত বুলিয়ে বললেন, চলো এবার, সবাই তোমার অপেক্ষা করছে। আমি মায়ের সাথে বাইরে এলাম। বাড়ির বাইরে উৎসবের আমেজ লেগে আছে, সবাই হাসি খুশি। ঠিক এমন সময় কারেন্ট চলে গেল। সবাই হকচকিয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম একটু আলাদাই। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার কাছে এগিয়ে এলো। অন্ধকারে হুট করে আমার কানে কানে বলল, আই লাভ ইউ। আমি চমকে উঠলাম, কিন্তু কি বলছে আমি বুঝতেই পারছি না। তার এমন আচরণে আমি এতটাই শক যে প্রথম কয়েক সেকেন্ড বুঝতেই পারিনি কি হচ্ছে। মাথাটা যেন হ্যাং বেড়ে গেল। কিন্তু পরক্ষণে যখন উপলব্ধি করতে পারলাম যে কতটা ভয়াবহ একটা ঘটনা আমার সাথে ঘটেছে, ঠিক সেই মুহূর্তে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। জীবনে প্রথমবার কোনো ছেলের প্রস্তাব পেয়ে আমার হাত পা যেন ক্রমশ অবশ হয়ে আসছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে। আর কিছুক্ষণ এই অবস্থায় থাকলে হয়তো জ্ঞান হারিয়ে ফেলব। কিন্তু জ্ঞান আমায় হারাতে হলো না। এর আগেই আলো জ্বলে ওঠায় মুক্তি পেয়ে গেলাম আমি। আলো আসার সঙ্গে সঙ্গে আমি তাকিয়ে দেখি আসিফ ভাইয়ের বন্ধু এতক্ষণ আমাকে এমন কথাগুলো বলছিলেন। দেখতে দেখতে উনি এখান থেকে চলে গেলেন। এইটুকু সময়ের মধ্যে কোথায় হারিয়ে গেলেন? আমার খুব রাগ হচ্ছে, আর সেই সাথে কান্নাও পাচ্ছে। জীবনে এই প্রথম কোনো ছেলে আমার সাথে এমন আচরণ করল, আর সেটা আবার আসিফ ভাইয়াজের বেস্ট ফ্রেন্ড অর্ণব ভাইয়া আমার সাথে এমন একটা কাণ্ড করে বসল। আমি রীতিমতো বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রথম দেখাতে অর্ণব ভাইকে খুব সহজ সরল আর ভদ্র ভেবেছিলাম। বড় আপুরা তো অর্ণব বলতেই স্মার্ট আর কিউটনেসের প্রেমে সবাই রীতিমতো হাবুডুবু খাচ্ছে। আমিও যে প্রথম দেখাতে ক্রাশ খাইনি তা নয়। বিশাল হাইটের ফর্সা সুদর্শন এই ছেলেটির প্রতি 17 বছরের জীবনে প্রথমবার ক্রাশ খেয়েই নিলাম আমি। কিন্তু সকালে সে ক্রাশটা যে সন্ধ্যার মধ্যেই আমার জন্য বাঁশে পরিণত হবে সেটা কি করে জানব? আসিফ ভাইয়া তো সারাক্ষণ অর্ণবের নামে গুনগান গাইতে থাকে মায়ের কাছে। ইচ্ছে করছে এখনই আসিফ ভাইকে গিয়ে সবটা বলে আসি, কিন্তু সেটা যে সম্ভব না। এরকম জনসমাগম জায়গায় আমি কি করে এই কথা ভাইয়াকে বলবো? তার ওপর আজকে আসিফ ভাইয়ের গায়ে হলুদ, চারদিকে একটা উৎসবের আমেজ। এই আমেজটা নষ্ট করার ইচ্ছে বা অধিকার কোনোটাই আমার নেই। ভাইয়াও বিষয়টা জানতে পারলে খুবই কষ্ট পাবে। যেই বেস্ট ফ্রেন্ডকে ভাইয়া এতটা ভালোবাসে, বিশ্বাস করে, তার নামে এরকম একটা কথা নিশ্চয়ই সহ্য করতে পারবে না সে। বিয়েবাড়িতে বড়সড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে। এমনিতেই বারবার লাইট অফ হয়ে যাওয়ায় প্রবলেম নিয়ে ভাইয়া এবং সবাই ভীষণভাবে বিরক্ত। অথচ এই সমস্যাটাকে অস্ত্র হিসেবে কি সুন্দরভাবেই না ব্যবহার করছে ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নামক শয়তানটা। ঢাকা থেকে আজ সকালে এসেছে এই অর্ণব নামক শয়তান আর তার দলবল, মানে ভাইয়ার অন্যান্য বন্ধু বান্ধবেরা। অর্ণব ভাইয়া আমাকে প্রথম দেখাতে কেমন ভ্যাবলার মতো তাকিয়েছিলেন আমার দিকে। তখন ব্যাপারটাকে এত সিরিয়াসভাবে নেইনি আমি, কিন্তু এখন যেই সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেল তাতে আমি সম্পূর্ণ বাকশক্তি হারিয়ে থম মেরে বসে আছি। দেয়ালের সাথে পিচ লাগিয়ে উঠে যাবার শক্তিটুকুও নেই আমার মধ্যে। এতক্ষণে আমার খয়েরি রঙের শাড়িটায় কাদা মাটি মিশে বিচ্ছিরি একটা অবস্থা, কিন্তু সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। কিছুক্ষণ এভাবে স্তব্ধ হয়ে বসে থাকার পর হঠাৎ আসিফ ভাইয়ের ডাকে ঘুর কাটল আমার। আমার মনে মনে শুধু একটা কথাই ঘুরপাক খেতে লাগলো, আসিফ ভাইয়ের বন্ধুর কথা। কিভাবে সে আমাকে সবার চোখ ফাঁকি দিয়ে প্রেমের প্রস্তাবটা দিয়ে দিল।
হঠাৎ আসিফ ভাইয়ের ডাকে আমি চমকে উঠলাম। ভাইয়া আমার কাছে এসে বললেন, ঐশী, তুই এখানে একা কেন দাঁড়িয়ে আছিস? সবাই হলুদ খেলছে, তুইও আয়। আমি ভাইয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। মনে মনে ভাবছিলাম ভাইয়াকে কি বলবো, কিভাবে বলবো যে তারই বন্ধু অন্ধকারে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু ভাইয়ার মুখের হাসি দেখে আমি সাহস পেলাম না কিছু বলার। আমি মাথা নিচু করে বললাম, ভাইজান, আমি একটু পরে আসছি। ভাইয়া আমার কাঁধে হাত রেখে বললেন, ঠিক আছে, কিন্তু দেরি করিস না। বলেই ভাইরা চলে গেলেন। আমি আবার আগের জায়গায় গিয়ে দাঁড়ালাম। মনে হচ্ছিল সবাই আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে অর্ণব ভাইয়া। আমি চোখ তুলে তাকালাম, দেখলাম অর্ণব ভাইয়া দূর থেকেই আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো দুষ্টুমি নেই, বরং একটা অপরাধ বোধ দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। মনে হলো ভুল বুঝেছি, কিন্তু তারপরও মনটা খুব ভারী হয়ে আছে। হঠাৎ জেরিন এসে আমার হাত ধরে টান দিল। ঐশী, তুই এখানে কি করছিস? চল না, মেহেদি দিতে যাবি। আমি জেরিনের সাথে মেহেদির জায়গায় গেলাম। সেখানে অনেক মেয়ে বসে মেহেদি পড়ছে, আমিও বসলাম। মেহেদি পড়ার সময় আমার মন খুব বিভ্রান্ত ছিল। চোখের সামনে ভেসে উঠছিল অর্ণব ভাইয়ার মুখ, তার সেই কথাগুলো কানে বাজছিল। আমি নিজেকে অন্যদিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। জেরিন আমার কানে কানে বলল, ঐশী, তোর কি হয়েছে? তুই এত চুপ কেন? কোনো সমস্যা? আমি জেরিনের দিকে তাকিয়ে বললাম, না জেরিন, কিছু হয়নি। কিন্তু জেরিন বুঝতে পারল আমার মন খারাপ। সে আমার হাত ধরে বলল, তুই আমাকে সব বলতে পারিস, আমি তোর বেস্ট ফ্রেন্ড। আমি কিছুক্ষণ চুপ থেকে অবশেষে জেরিনকে সব খুলে বললাম। কিভাবে অন্ধকারে অর্ণব ভাইয়া আমার কানে কানে বলেছিলেন আই লাভ ইউ। জেরিন শুনে চমকে উঠল। সে বলল, কি, অর্ণব ভাইয়া এমন কথা বলেছে? কিন্তু সে তো খুব ভদ্র ছিলে। আমি বললাম, হ্যাঁ, তাই তো আমি অবাক হয়েছি। আমি ভাবছি ভাইয়াকে সব বলে দিব। জেরিন বলল, না ঐশী, এখনই কিছু বলিস না। ভাইয়ার বিয়ে চলছে, এখন কোনো ঝামেলা বাঁধালে সবাই খারাপ ভাববে। প্রথমে বুঝে নে অর্ণব ভাইয়ার সত্যি কি তোকে চায়। জেরিনের কথায় আমার মনে হলো হয়তো সে ঠিক বলেছে। মেহেদি পড়া শেষ হলে আমি উঠে দাঁড়ালাম। হঠাৎ দেখলাম অর্ণব ভাইয়া আমার দিকে এগিয়ে আসছেন। আমার হৃদয় ধরফর করতে লাগলো। আমি চলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু অর্ণব ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, ঐশী, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি ভুল করেছি, আমি তোমাকে অসম্মান করেছি। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তার চোখে আমি সত্যিকারের অনুতাপ দেখতে পেলাম। অর্ণব ভাইয়া আরও বললেন, আমি তোমাকে প্রথম দেখার পর থেকেই ভালোবাসি, কিন্তু আমি জানতাম তোমার ভাই আসিফ এটা মেনে নেবেন না, তাই আমি সাহস করে কিছু বলতে পারিনি। কিন্তু আজ অন্ধকারে তোমার কাছাকাছি থাকতে পেরে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি জানি আমি ভুল করেছি। তার কথাগুলো শুনে আমার মন গলে গেল। আমি বুঝলাম তিনি সত্যি আমাকে ভালোবাসেন। আমি বললাম, ভাইয়া, আপনি এভাবে কেন বললেন? আমি তো অবাক হয়ে গেছিলাম। অর্ণব ভাইয়া বললেন, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার অনুভূতি সত্যি। আমি তোমাকে সম্মান করি। আমি চাই তোমার ভাইয়ের সম্মতি নিয়ে তোমার সাথে সম্পর্ক গড়ে তুলতে। তার কথাগুলো শুনে আমার মনে হলো হয়তো তিনি খারাপ মানুষ নন। আমি বললাম, আমি ভাবব ভাইয়া। বলে আমি সেখান থেকে চলে এলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম হয়তো অর্ণব ভাইয়া সত্যি আমাকে ভালোবাসেন। অর্ণব ভাইয়ার কথাগুলো আমার মনে ঘুরপাক খেতে থাকল। সারাক্ষণ তার চোখের অনুতাপ, কণ্ঠের কম্পন সবকিছু আমাকে বিভ্রান্ত করে তুলেছিল। আমি ভাবছিলাম হয়তো তিনি সত্যি আমাকে ভালোবাসেন, কিন্তু তারপরও মনে একটা সন্দেহ কাজ করছিল। আমি জেরিনকে বললাম, জেরিন, আমি কি করব? অর্ণব ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে তিনি সত্যি আমাকে ভালোবাসেন, কিন্তু তারপরও আমি ভয় পাচ্ছি। ঐশী, তুই ভয় পাস না, অর্ণব ভাইয়া ভালো মানুষ। তুই তার সাথে কথা বলে দেখ, বুঝতে পারবি তিনি কি চায়। ভাইয়ার বিয়ের অনুষ্ঠান শেষ হলো, সবাই ঢাকায় চলে গেল। আমি আবার আমার নিজের জীবনে ফিরে এলাম, কিন্তু মনটা অন্যদিকেই ছিল। হঠাৎ একদিন আমার ফোন বেজে উঠল, অপরিচিত নম্বর। আমি ফোন ধরলাম। ওপার থেকে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। হ্যালো, আমি অর্ণব। আমি চমকে উঠলাম। অর্ণব ভাইয়া কিভাবে আমার নম্বর পেলেন? তিনি বললেন, ঐশী, আমি জানি তুমি অবাক হয়েছ। আমি তোমার ভাইয়ের কাছ থেকে তোমার নম্বর নিয়েছি। আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ঠিক আছে, বলুন। অর্ণব ভাইয়া বললেন, ঐশী, আমি জানি আমি ভুল করেছ, কিন্তু আমার অনুভূতি সত্যি। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই
তোমার ভাইয়ের সম্মতি নিয়ে তোমার সাথে সম্পর্ক গড়ে তুলতে। ভাইয়া, আমি ভাববো। ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে সম্মান করি, আমি তোমার ক্ষতি করব না। তার কথাগুলো শুনে আমার মনে হলো হয়তো তিনি সত্যি ভালো মানুষ। দিন যেতে লাগলো। অর্ণব ভাইয়া প্রতিদিনই আমাকে ফোন দিতেন, আমরা কথা বলতাম। তিনি আমার পড়াশোনা, আমার স্বপ্ন সবকিছু নিয়েই আগ্রহী ছিলেন। আমিও তার কথা শুনতাম। তিনি ঢাকায় একটি বড় কোম্পানিতে চাকরি করেন। তার স্বপ্ন হলো নিজের ব্যবসা শুরু করা। আমি তার স্বপ্নের কথা শুনে মুগ্ধ হয়েছিলাম। তার কথাবার্তায় একটি গভীরতা ছিল। অর্ণব ভাইয়া একদিন বললেন, ঐশী, আমি তোমার ভাইয়ের সাথে কথা বলতে চাই, আমি তাকে সবকিছু বলতে চাই। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, না ভাইয়া, এখন না ভাইয়া, এখন বললে রাগ করবেন। ঠিক আছে, আমি অপেক্ষা করব, কিন্তু একদিন তোমার ভাইয়ের সামনে আমি সবকিছু বলবো। তার আত্মবিশ্বাস দেখে আমি বিস্মিত হলাম। তিনি কি সত্যি আমার ভাইয়ের সম্মতি পাবেন? মাসখানিক পর আমার ভাই ঢাকা থেকে বাড়িতে এলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ঐশী, তুই কেমন আছিস? তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালো আছি ভাইয়া, পড়াশোনাও ভালো চলছে। তোর কোনো সমস্যা হলে আমাকে বলিস, আমি সবসময় তোর পাশে আছি। আমি ভাইয়ার কথা শুনে আবেগে ভরে গেলাম। আমি ভাবলাম কি হয় যদি ভাইয়াকে সব বলে দেই, কিন্তু সাহস পেলাম না। হঠাৎ একদিন অর্ণব ভাইয়া আমাদের বাড়িতে এলেন। তিনি আমার ভাইয়ার সাথে দেখা করতে এসেছিলেন। আমি তাকে দেখে অবাক হলাম। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমিও হাসলাম। ভাইয়া বললেন, অর্ণব, তুমি এতদিন পর দেখা করতে এলে? অর্ণব ভাইয়া বললেন। কাজের অনেক চাপ ছিল, তাই আসতে পারিনি। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ঐশী, তুমি কেমন আছো? আমি বললাম, ভালো আছি ভাইয়া। অর্ণব ভাই আমাদের বাড়িতে কিছুক্ষণ থাকলেন। তিনি আমার ভাইয়ের সাথে কথা বললেন। আমি তাদের কথা শুনছিলাম। হঠাৎ অর্ণব ভাইয়া বললেন, আসিফ, আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি বলবে বল? আমি ঐশীকে ভালোবাসি, আমি তার সাথে বিয়ে করতে চাই। ভাইয়া চমকে উঠলেন। তিনি বললেন, কি বলছো তুমি? আমি সত্যি কথা বলছি, আমি ঐশীকে ভালোবাসি। আসিফ ভাইয়ার মুখের রং যেন একেবারে পাল্টে গেল। তিনি অর্ণব ভাইয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কি বলছো? তুমি আমার বোনকে ভালোবাসো? কখন থেকে? কেন আমাকে আগে কিছু বলনি? অর্ণব ভাইজা শান্ত গলায় বললেন, আমি তোমার বোনকে প্রথম দেখার পর থেকেই ভালোবাসি, কিন্তু আমি জানতাম তুমি রাগ করবে, তাই আমি সাহস করে কিছু বলতে পারিনি। তুমি জানো আমি কতটা বিশ্বাস করতাম তোমাকে? তুমি আমার বোনকে নিয়ে এমন চিন্তা করতে পারলে? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমার অনুভূতি সত্যি, আমি ঐশীকে সত্যিই খুব ভালোবাসি। আমি দূরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। আমার হৃদয় ধরফর করছিল। আমি ভাবছিলাম, ভাইয়া কি রাগ করবেন? কি হবে আমাদের? হঠাৎ ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, ঐশী, তুমি এখানে এসো। আমি ভয় ভয় তাদের কাছে গেলাম। ভাইয়া বললেন, তুমি কি সত্যিই অর্ণবকে ভালোবাসো? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ ভাইজান, আমি তাকে ভালোবাসি। ভাইয়া বললেন, তুমি জানো তোমার জন্য আমি কি চাই? তোমার জন্য আমি একটা ভালো ছেলে খুঁজছিলাম, কিন্তু তুমি। ভাইয়া কথা শেষ করলেন না। অর্ণব ভাইয়া বললেন, আমি জানি আমি তোমার বিশ্বাস ভঙ্গ করেছি, কিন্তু আমি ঐশীকে খুব ভালোবাসি। আমি তাকে খুশি রাখব, আমি তার সব স্বপ্ন পূরণ করব। তুমি কি জানো ঐশী কি চায়? তার স্বপ্ন কি? হ্যাঁ, আমি জানি। ঐশী চায় একটা ভালো চাকরি করতে, সে চায় নিজের পায়ে দাঁড়াতে। আমি তার সব স্বপ্ন পূরণ করব। ঠিক আছে, আমি তোমাদের সম্পর্কের ব্যাপারে ভাবব, কিন্তু এখনই কিছু বলতে পারছি না। কয়েকদিন পর ভাইয়া আমাকে ডেকে বললেন, ঐশী, আমি অর্ণবের সাথে কথা বলেছি, সে তোমাকে ভালোবাসে। আমি দেখলাম সে তোমার জন্য সত্যিই ভালো কিছু চায়, তাই আমি তোমাদের সম্পর্কের ব্যাপারে রাজি আছি। আমি খুশিতে চিৎকার করে উঠলাম। আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়া বললেন, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত ভাইয়া? তোমাদের বিয়ে হতে হবে আমাদের সম্মতিতে, আর তোমার পড়াশোনা শেষ করতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি রাজি আছি। আমি অর্ণব ভাইয়াকে ফোন করে ভাইয়ার কথা জানালাম। তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, ঐশী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমিও তোমাকে ভালোবাসি। আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি আমাকে বললেন, ঐশী, আমি তোমার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, কখন দেখা করবে? আগামী শুক্রবার আমার ছুটি, সেদিন আমরা দেখা করব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকব। শুক্রবার আমি অর্ণব ভাইয়ার সাথে দেখা করলাম। আমরা একটা পার্কে গেলাম। সেখানে আমরা হেঁটে বেড়ালাম। তিনি আমার হাত ধরলেন।
আমি লজ্জা পেলাম, কিন্তু মনটা খুব ভালো লাগছিল। তিনি বললেন, ঐশী, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার ভাইয়ের কাছে তোমার হাত চাইব। ঠিক আছে, এখন আমাকে যেতে হবে। আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। অর্ণব ভাইয়া আমাকে বাড়িতে নামিয়ে দিলেন। আমি বাড়িতে এসে ভাইয়াকে সব খুলে বললাম। ভাইয়া বললেন, ঠিক আছে, আমি অর্ণবের সাথে কথা বলবো। আমি খুব খুশি হলাম। আমি ভাবছিলাম আমার জীবনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি অর্ণবকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আমাদের ভালোবাসার গল্প একদিন সবার কাছে পৌঁছে যাবে। আসিফ ভাইয়া অর্ণবকে ডেকে আমাদের বাড়ির ড্রয়িং রুমে বসালেন। মা আমাকে চা বানাতে বললেন। আমার হাত কাঁপছিল উত্তেজনায়। চা ট্রেতে সাজিয়ে নিয়ে গেলাম। গিয়ে দেখি ভাইয়া গম্ভীর মুখে কিছু বলছেন। অর্ণব ভাইয়া মাথা নিচু করে শুনছেন। আমার মনটা ধরফর করতে লাগল। ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন, ঐশী, তুমি বসো। আমি টেবিলের এক কোণায় চুপচাপ বসলাম। ভাইয়া অর্ণবকে বললেন, তুমি জানো, ঐশী আমার একমাত্র বোন। ওর মা বাবা নেই, আমি ওর পরিবার। আমি চাই ও একজন ভদ্র শিক্ষিত মানুষকে বিয়ে করুক, যে ওকে সম্মান করবে। অর্ণব ভাইরা বললেন, আমি প্রতিজ্ঞা করছি, আমি ঐশীকে সারা জীবন সুখী রাখব। আমি ওর স্বপ্নগুলোকে সম্মান করি। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল, যা আমাকে মুগ্ধ করল। ভাইয়া হঠাৎ আমার দিকে ফিরে বললেন, তুমি কি চাও ঐশী? তোমার পড়াশোনা শেষ করার পর কি করতে চাও? আমি বললাম, ভাইয়া, আমি একটি ভালো স্কুলের শিক্ষিকা হতে চাই। আমি মেয়েদের শিক্ষার জন্য কাজ করতে চাই। অর্ণব ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে ছিল গর্ব। ভাইয়া বললেন, দেখো অর্ণব, ঐশীর স্বপ্ন পূরণ করতে হবে। তুমি ওকে সাহায্য করবে? অবশ্যই আমি ঐশীকে ওর স্বপ্ন পূরণে সাহায্য করব। সেদিন রাতে অর্ণব ভাইয়া আমাকে ফোন করলেন। তিনি বললেন, ঐশী, আজ তোমার কথা শুনে আমি খুব গর্বিত হয়েছি। তুমি মেয়েদের শিক্ষার জন্য কাজ করতে চাও, এটা অসাধারণ। তুমি আমার স্বপ্নকে সম্মান করায় আমি খুশি। আমি চাই তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করতে। আমরা একসাথে একটি স্কুল খুলতে পারি, যেখানে গরিব মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। তার কথায় আমার চোখ ছলছল করে উঠল। আমি বললাম, এটা আমার স্বপ্নেরও থেকেও বেশি। আজ আমি স্বপ্ন দেখছি মনে হচ্ছে। পরদিন আমি জেরিনকে সব খুলে বললাম। জেরিন বলল, ঐশী, তোমাদের ভালোবাসার গল্প তো সিনেমার মতো। অর্ণব ভাইয়া তোমাকে খুব ভালোবাসে। আমি লাজুক হেসে বললাম, হ্যাঁ, কিন্তু ভাইয়া আমাকে কিছু শর্ত দিয়েছে। আমাকে পড়াশোনা শেষ করতে হবে। জেরিন বলল, ঠিক আছে, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। অর্ণব ভাইয়া তো অপেক্ষা করবেন। হ্যাঁ, অর্ণব ভাইয়া অপেক্ষা করবেন। তিনি আমাকে বোঝেন। কয়েক মাস পর আমার পরীক্ষা শেষ হলো। আমি ভালো ফলাফল করলাম। অর্ণব ভাইয়া আমাকে ফোন করে অভিনন্দন জানালেন। তিনি বললেন, ঐশী, তুমি তোমার লক্ষ্যে পৌঁছেছ। এখন আমি তোমার ভাইয়ের কাছে তোমার হাত চাই। ঠিক আছে, তুমি আসো। আমি আগামী সপ্তাহে আসছি। অর্ণব ভাইয়া আমাদের বাড়িতে এলেন। তিনি ভাইয়ার সামনে হাত জোড় করে বললেন, আমি ঐশীকে বিয়ে করতে চাই। আমি ওকে সারা জীবন সুখী রাখব। তুমি প্রমাণ করেছ তুমি ঐশীর যোগ্য। আমি রাজি আছি। আমি খুশিতে কেঁদে দিলাম। অর্ণব ভাই আমার হাত ধরে বললেন, ঐশী, আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আমাদের বিয়ের দিন ঠিক হলো। আমি আর অর্ণব ভাইয়া একসাথে বাজারে গেলাম শপিং করতে। তিনি আমার জন্য একটি সুন্দর শাড়ি কিনলেন। আমি তার জন্য একটি পাঞ্জাবি কিনলাম। আমরা একসাথে হাসছিলাম, কথা বলছিলাম। আমি ভাবছিলাম আমার জীবনের সব স্বপ্ন পূরণ হতে চলেছে। আমি একজন ভালো মানুষকে পেয়েছি, যে আমাকে ভালোবাসে, আমার স্বপ্নকে সম্মান করে। আমি সত্যিই খুব ভাগ্যবতী। আমাদের বিয়ের আগের দিনগুলো কেটে গেল রঙিন মুহূর্তে ভরে। আসিফ ভাইয়া ব্যস্ত হয়ে পড়লেন বিয়ের আয়োজন নিয়ে। তিনি বললেন, ঐশী, তোমার বিয়ে হবে রাজকীয়ভাবে। তুমি আমার একমাত্র বোন। তোমার বিয়ে হবে মহা উৎসবে। আমি ভাইয়ার কথা শুনে আবেগে ভরে গেলাম। অর্ণব ভাইয়া প্রতিদিন আমাদের বাড়িতে আসতেন। তিনি ভাইয়াকে বিয়ের আয়োজনে সাহায্য করতেন। আমি দেখতাম তারা একসাথে বসে বিয়ের তালিকা তৈরি করতেন। কোনো কিছুই যেন বাদ না পড়ে। বিয়ের এক সপ্তাহ আগে আমার গায়ে হলুদের অনুষ্ঠান হলো। জেরিন আর লাবণ্য আপু এসেছিলেন আমার জন্য। তারা আমাকে সেজেগুজে তুললেন। আমি হলুদ রঙের শাড়ি পরেছিলাম, মাথায় গোলাপ ফুলের মালা। অর্ণব ভাই যে আমার দিকে তাকিয়ে হাসছিলেন, তার চোখে ছিল গর্ব। আমি লজ্জা পেলাম। জেরিন বলল, ঐশী, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তোমাদের কারণেই তো সুন্দর লাগছে। গায়ে হলুদের দিন অর্ণব ভাইজা আমার হাতে হলুদ লাগালেন। তার হাতের স্পর্শে আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। তিনি বললেন, ঐশী,
তুমি আমার জীবনের আলো। আমি বললাম, তুমিও আমার জীবনের আলো। আমাদের কথা শুনে সবাই হাসতে লাগল। আসিফ ভাইয়া বললেন, তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। আমি ভাবলাম, হ্যাঁ, আমাদের একসাথে খুব সুন্দর লাগছিল। বিয়ের 2 দিন আগে আমার মেহেন্দি অনুষ্ঠান হলো। মেয়েরা এসেছিল আমার হাতে মেহেন্দি পরাতে। অর্ণব ভাইজা দূর থেকে দেখছিলেন, তার চোখে ছিল আনন্দ। আমি তার দিকে তাকিয়ে হাসলাম, তিনিও হাসলেন। জেরিন বলল, ঐশী, তোমার ভাগ্য খুব ভালো, তুমি একজন ভালো মানুষকে পেয়েছ। আমি বললাম, হ্যাঁ, আমি খুব ভাগ্যবতী। আমি বিয়ের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম। আমি দেখলাম জেরিন আর লাবণ্য আপু আমার জন্য অপেক্ষা করছে। তারা আমাকে সেজেগুজে তুললেন। আমি লাল রঙের শাড়ি পরেছিলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আমি নিজেকে চিনতে পারলাম না। সবাই আমাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসালেন। ভাইয়া আমার হাত অর্ণবের হাতে দিলেন। তিনি বললেন, অর্ণব, তুমি ঐশীকে খেয়াল রাখবে। আমি প্রতিজ্ঞা করছি, আমি ঐশীকে সারা জীবন সুখী রাখব। বিয়ের অনুষ্ঠান শুরু হলো। আমি ভাবলাম, আমার জীবনের সব স্বপ্ন পূরণ হলো। আমি একজন ভালো মানুষকে বিয়ে করলাম, যে আমাকে ভালোবাসে, আমার স্বপ্নকে সম্মান করে। বিয়ের পর আমরা বাসর ঘরে গেলাম। অর্ণব ভাইয়া আমার হাত ধরে বললেন, ঐশী, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমিও তোমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা একসাথে একটি স্কুল খুলব, যেখানে গরিব মেয়েরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। হ্যাঁ, আমরা একসাথে সব স্বপ্ন পূরণ করব। আমরা একসাথে হাসছিলাম, কথা বলছিলাম। আমি ভাবলাম, আমার জীবন এখন পূর্ণতা পেয়েছে। বিয়ের পর আমাদের জীবন নতুন করে শুরু হলো। অর্ণব আমাকে নিয়ে ঢাকায় চলে এলেন। প্রতিদিন সকালে উঠে আমরা একসাথে নাস্তা করতাম। তারপর অর্ণব অফিসে চলে যেতেন। আমি বাসায় থেকে আমার পড়াশোনা আর স্কুল খোলার পরিকল্পনা নিয়ে কাজ করতাম। অর্ণব অফিস থেকে ফিরে আসার পর আমরা একসাথে হাঁটতে যেতাম, কখনো বাজারে, কখনো পার্কে। আমাদের জীবন ছিল সুখে ভরা। একদিন অর্ণব বললেন, ঐশী, আমরা আমাদের স্কুল খোলার জন্য জমি খুঁজতে শুরু করি। আমি বললাম, ঠিক আছে, কিন্তু কোথায় খুঁজব? আমি একটা জায়গা দেখেছি গ্রামের দিকে, সেখানে অনেক গরিব মেয়েরা আছে যারা পড়াশোনা করতে পারে না। সেটাই খুব ভালো হবে। আমরা সেই গ্রামে গেলাম। সেখানে আমরা একটা জমি দেখলাম, যা আমাদের পছন্দ হলো। আমরা সিদ্ধান্ত নিলাম সেই জমি কিনব। জমি কেনার জন্য আমাদের অনেক টাকা দরকার ছিল। অর্ণব বললেন, আমার কিছু সঞ্চয় আছে, কিন্তু তা যথেষ্ট নয় জমি কেনার জন্য। আমি আমার কিছু গহনা বিক্রি করব। না ঐশী, তোমার গহনা বিক্রি করার দরকার নেই। আমি অন্য উপায় খুঁজে বের করব। তিনি তার কিছু বন্ধুর কাছ থেকে ধার নিলেন। আমরা জমি কিনলাম। আমরা খুব খুশি হলাম। জমি কেনার পর আমরা স্কুল তৈরির কাজ শুরু করলাম। প্রতিদিন আমরা স্কুলে যেতাম কাজের অগ্রগতি দেখতে। আমরা খুব উত্তেজিত ছিলাম। আমরা ভাবছিলাম, খুব শীঘ্রই আমাদের স্বপ্নে স্কুল তৈরি হয়ে যাবে। স্কুল তৈরির কাজ চলছিল। একদিন আমি স্কুলে গিয়ে দেখলাম কিছু মেয়ে দূর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি তাদের কাছে গেলাম। তারা আমাকে দেখে ভয় পেল। আমি বললাম, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিছু ক্ষতি করব না। তারা বলল, আপনি কি এই স্কুল তৈরি করছেন? হ্যাঁ, এই স্কুলে তোমরা পড়াশোনা করতে পারবে। আমরা এই স্কুলে পড়াশোনা করতে চাই। আমি তাদের কথা শুনে আবেগে ভরে গেলাম। কয়েক মাস পর আমাদের স্কুলের কাজ শেষ হলো। আমরা স্কুলের নাম রাখলাম ঐশীর্ণব বালিকা বিদ্যালয়। স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানালাম সবাইকে। আসিফ ভাইয়া, জেরিন, লাবণ্য আপু সবাই এলেন। গ্রামের মানুষও এলেন। আমরা সবাইকে স্কুল ঘুরিয়ে দেখালাম। সবাই প্রশংসা করলেন। আসিফ ভাইয়া বললেন, তোমরা দুজনে মিলে এক অসাধারণ কাজ করেছ। ভাইয়া, তোমার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। স্কুল চালু হওয়ার পর আমরা প্রতিদিন স্কুলে যেতাম। মেয়েরা খুব আনন্দের সাথে পড়াশোনা করত। আমি তাদের পড়াতাম, অর্ণব তাদের খেলাধুলা শেখাতেন। আমরা দেখতাম মেয়েদের চোখে এক নতুন আলো জ্বলে উঠেছে। তারা স্বপ্ন দেখতে শিখেছে। একদিন এক মেয়ে আমাকে বলল, আমি বড় হয়ে শিক্ষিকা হব। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি ভাবলাম, আমাদের স্বপ্ন সত্যি হচ্ছে। 1 বছর পর আমাদের স্কুলের বার্ষিকী পালন করলাম। আমরা মেয়েদের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলাম। মেয়েরা গান গাইল, নাচ করল। তাদের অভিভাবকরা আসলেন। তারা আমাদের ধন্যবাদ জানালেন। আজ আমাদের স্কুলে 50 জন মেয়ে পড়াশোনা করছে। তারা সবাই ভালো ফলাফল করছে। আমাদের স্কুলের মেয়েরা আজ স্বাবলম্বী। তারা স্বপ্ন দেখতে শিখেছে। আমরা বুঝতে পেরেছি, সত্যিকারের ভালোবাসা হল একজনের স্বপ্নকে সম্মান করা, একসাথে সমাজের উন্নতিতে কাজ করা। আমাদের ভালোবাসা আজ অনেক মেয়ের জীবনের আলো। এই আলো চিরকাল জ্বলতে থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি যদি তোমাদের ভালো লাগে
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটি করে নতুন গল্প উপহার দেব। ধন্যবাদ।